সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আবার চলে এসেছি। আজকে তো হনুমান জয়ন্তী। রামচন্দ্র কি জয়, শ্রী আবার রামচন্দ্র কি জয়, জয় বজরংবলী। তো আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। এই দিনটা সবাই নিশ্চয়ই পুজো আর্চার মধ্যে কাটিয়েছেন। হনুমানের জন্মদিন। তো আজকে আমি ভিডিওতে কথা বলবো বোধ নিয়ে। কালকে যেমন বলেছিলাম অবুঝ মন নিয়ে, তেমনি আজকে কথা বলবো বোধ। বোধ অর্থাৎ বুদ্ধি, মনের যে কমন সেন্স, আমরা অনেক সময় এটা বলি যে আমাদের কমন সেন্স। আমি দেখি যে এখন যত এই টেকনোলজির দিক থেকে যত ডেভেলপ করছে আমাদের দুনিয়া, কিন্তু মানুষের বোধ বুদ্ধি যেন ততই কমে যাচ্ছে। এটা আমার মনে হচ্ছে, নাও হতে পারে। তা সবার তো কমবে না, এমন তো নয় সবার কমে যাবে, কিন্তু অনেকেরই কমছে। বোধ বুদ্ধিটা খুব কমে যাচ্ছে, সেইগুলো দেখছি। এবং কমন সেন্সের অভাব হয়ে পড়ছে। এবং কমন সেন্সের অভাব হলে কি হয়, আমরা যত কমন সেন্সের অভাব হবে তত আমরা বিপদে বেশি পড়ব। এই যে ধরুন, যারা আমরা ঘরে রান্না করি না, আমাদের কিন্তু অনেকটাই বেশি কমন সেন্স কাজ করে। যার জন্য ডাক্তার, খুব ভালো ডাক্তার হলে দেখবেন খুব ভালো ডাক্তার। আপনারা যারা আমার ভিডিও বরাবর দেখেন তারা জানেন যে আমার যিনি ডাক্তার ছিলেন, আমার ছেলেদের জন্মের সময় যে ডাক্তার ছিলেন, তিনি অত্যন্ত ভালো একজন ডাক্তার ছিলেন। তো তিনি বলতেন, এছাড়া অন্যান্য ডাক্তাররা, ভালো ডাক্তাররা বলেন যে সবসময় ছেলেমেয়েরা একটু বড় হওয়া পর থেকে তাদেরকে দিয়ে কিছু টুকটাক আর কি ছোটোখাটো কিছু কাজ করাতে হয়, ঘরের কাজ, একদম ঘরের কাজ। এই ওটা একটু এনে দাও তো, এটা একটু তুলে রাখো তো, তোমার খেলনাগুলো তুলে রাখো ঠিক জায়গায়, এই ধরনের ছোট ছোট কাজ আর কি, ঘরের কাজ তাদের দিয়ে করাতে হয়। আরেকটু বড় হলো তখন ছোটোখাটো সামনের যদি গুমটি দোকান টোকান কিছু থাকে সেখানে পাঠিয়ে লিস্ট করে বলে কিছু জিনিস আনানো নেওয়া এই করতে দেওয়া উচিত। যত বেশি সে এই ধরনের ঘরের কাজগুলো করবে তত তার কমন সেন্স বেশি হবে। সেটা যে মিথ্যে নয়, সেটা আমরা আমাদের ক্ষেত্রেই দেখি। কারণ আমাদের ধরুন, আমরা কম্পাস দিয়েও রুটি গোল করি না, বা একটা তরকারি করলে সেটা কি বলবো, রান্নার সময় কি তাতে মশলা লাগবে, শুক্তোতে কি মশলা লাগবে। আমি আজকে শুক্তো করেছি, তো শুক্তোতে কি মশলা, এবং আমার আমার বেস্ট রান্না হচ্ছে শুক্তো, এটা বলে দিলাম। আমার মাছ মাংস সবই বলে ভালো হয়, এই হয়, সব রান্না সবই ভালো হয় বলে, কিন্তু আমার কাছে আমার বেস্ট রান্না হচ্ছে শুক্তো। যাই হোক, এটা একটা বলে দিলাম, মজার ব্যাপার। তো এই যে শুক্তোতে কি কি লাগবে, বা শুক্তোর মশলা নিশ্চয়ই আমরা মাছের ঝোলে দেবো না, বা মাছের ঝোলের মশলা আমরা নিশ্চয়ই চাটনিতে দেবো না, চাটনির মশলা নিশ্চয়ই আমরা পুঁইশাক কুমড়ো চচ্চড়িতে দেবো না, আবার পুঁইশাক কুমড়ো মশলা নিশ্চয়ই আমরা ভেন্ডি তরকারিতে বা ঢ্যাঁড়সের তরকারিতে দেবো না। এই যে আর কতটা কাটবো, কিভাবে কাটলে সিদ্ধ হবে, এইগুলো আমাদের ধীরে ধীরে করতে 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 করতে, তারপরে শুধু রান্নাই নয়, রান্নার আগে কাজ থাকে তা কোটা, সেই কোটার মধ্যেও যে কুটছি কতটা খোসা চলে যাচ্ছে, কতটা সার তার সঙ্গে চলে যাচ্ছে, কিভাবে কুটবো, কিভাবে কুটলে সবজিটা কুটলে তার ইয়েগুলো, গুণগুলো, পুষ্টি গুণগুলো যেন থাকে তার মধ্যে। যার জন্য সবজি খুব বেশি কুচি করতে নেই, শাক পাতা খুব বেশি কুচি করতে নেই, কারণ বলা হয় শাক পাতা কুচি করলে তার যে মেন পুষ্টিগুণটা চলে যায়। আর খুব বেশি ধুতে নেই, মানে অনেক বেশি জলে একবার একবার বা দুবার পরে একটু ধুয়ে নিলেই হয়ে যায়। খুব বেশি জলে ধুতে হয়, বাট বারবার ধুতে নেই, তাহলে গুণ নষ্ট হয়ে যায়। কোনো কিছু খুব বেশি ভিজিয়ে রাখতে নেই, তাহলে গুণ নষ্ট হয়ে যায়। তো কি করে আমি সবজি বা ফলের সেই পুষ্টিগুণকে রেখে তারপরে সেটাকে প্রেজেন্ট করব কুকিংয়ের মাধ্যমে, বা যাই হোক স্যালাডের মাধ্যমে বা কিছুর মাধ্যমে,
তো দেখবেন না, সেই জন্য কখনোই আপনারা তো রেস্টুরেন্টে খেতে যাবেন, কখনো দেখবেন না যে একটা স্যালাডের প্লেটে আপনাকে কুচি কুচি করে কিছু দিয়েছে, দেখবেন গোল গোল করে সুন্দর করে কাটা। ওই গোল গোল কাটা মানে তার মধ্যে সমস্ত ফাইবার বা পুষ্টিগুণটা যেটা থাকে সেইটা ওইভাবে থেকে যায় গোল করে কাটলে। আর যদি কুচি কুচি করা হয় কোনো জিনিস, তার পুষ্টিগুণ চলে যায়। তো এরকম অনেক আছে, অনেক ব্যাপার আছে, যার জন্য যে যত বেশি ভালো ঘর সামলাতে পারে তার বুদ্ধি কিন্তু তত বেশি। আপনারা আগেকার দিনের গল্প তুলে নিন, সত্যি ঘটনার গল্প, যে আগে অনেক আগে আমাদের দিদা, তাদের মা দিদাদের সময়কার কথা বলছি, অনেক আগের কথা বলছি, আমরা যে সমস্ত গল্প শুনেছি যে তখনকার দিনে ডাকাত পড়তো। তো ডাকাত পড়ার সময় কিভাবে সেই বাড়ির মহিলারা কিন্তু কিভাবে কিছু গয়না তারা বাঁচিয়ে রাখতো, হ্যাঁ, কিভাবে ড্রেনের তলায় বা অমুকের তলায়। এখন তো সবাই জেনে গেছে চালের নিচে ড্রামে নিয়ে, শিখেছে কোত্থেকে, আমরা শিখেছি কোত্থেকে না, ওই দিদা, ওই তার মা, কর্তা মা, দিদা, কর্তা মা মানে দিদার মা বা ঠাকুমার মাকে বলে ঠাকুমা, দিদা, এদের কাছ থেকেই আমরা শিখেছি যে এইভাবে রাখতে হয়। খুব দামি জিনিস কখনো আলমারিতে রাখতে নেই, সেগুলো কোথায় রাখতে হয় আপনারা ভালো জানেন। তো সেগুলো খুবই একদম খুবই একদম নর্মাল, খুব নর্মাল বা নোংরা জায়গায় রাখলেই ভালো। তো সেই রকম চাবি, ঘরে বেরোনোর সময় অনেক সময় অনেকেই চাবি রেখে যান একটা বিশেষ জায়গায়, সেটা শুধু বাড়ির লোকরাই জানে চাবি কোথায় আছে। এখন তো সিনেমায় দেখাতে দেখাতে আমরা অনেক জেনে গেছি যে পাপোশের তলায়, কিন্তু পাপোশের তলায়ও রাখা হয় না। তো যাই হোক, সেটা কোথায় রাখা হয়, কিভাবে রাখা হয়, এইগুলো এই যে বুদ্ধিগুলো, এই যে কমন সেন্সগুলো, এই জন্য দেখবেন একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ের কমন সেন্স অনেক বেশি। একটা 9 বছরের মেয়ে আর একটা 9 বছরের ছেলের অনেক বুদ্ধির তফাৎ হয়ে যায়। একটা 27 বছরের মেয়ে, একটা 27 বছরের ছেলে, সেই ছেলেটা 27 বছরের, হয়তো সে সেরকম কিছুই জানে না, বা সে কিন্তু সেই 27 বছরের মেয়েটা কিন্তু অনেক, জেনারেলি যেটা হয়, সব ক্ষেত্রে হয় না, ব্যতিক্রম সব জায়গায় থাকে, অবশ্যই থাকে, থাকবেও, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে, জেনারেল ক্ষেত্রে যেটা হয় আমি সেটাই বলছি। তো এরকম হয় যে দেখবেন হয়, কেন হয় না, ওই যে মেয়েটা ছোটোর থেকে যে মায়ের সঙ্গে সঙ্গে, ঠাকুমার সঙ্গে সঙ্গে বড় হচ্ছে, অর্থাৎ তাদের সঙ্গে তাদের যে গাছ, এই পাতায় এই কাজ হয়, এই পাতা ভিজিয়ে রাখলে এই কাজ হয়, গাছের সার এইভাবে করে রাখলে, পচিয়ে দিলে তার সঙ্গে অমুক দিলে এই হয়, চুলের জন্য অমুক দিলে এই হয়। এখন তো নানা রকম কসমেটিক্স বা এইসব বেরিয়ে গেছে, বা এখনকার দিনে এমন একটা ব্যাপারও আমি দেখি, লক্ষ্য করি, যেটা হচ্ছে কি, আমার মনে হয় যে মায়েরা, মানে আমাদের বয়সী মা যারা আছে, তারা যেন কোথাও একটা সেই যে অরিজিনাল যে অরিজিনাল বলবো, যে ন্যাচারাল ব্যাপারটা, যেটা ধরুন চায়ের পাতা মাথায় দেওয়া, বা চায়ের পাতা দিয়ে ফেসিয়ালের লাগানো, বা মুলতানি মাটির সঙ্গে অমুক তসুক মিশিয়ে যে লাগায়, এইগুলো অনেকে জানে না, আবার অনেকে জেনেও সেগুলোকে মানে কি বলবো, সেগুলোকে মানে মনে রাখেনি, বা ওগুলোকে ওরা মানে ইয়েই করেনি, কোথাও একটা কি বলবো, ওটাকে মূল্য দেয়নি। কেন না, এখানে বোধের অভাব হয়ে গেছে। আর এই বোধের অভাবটা এসছে আমাদের উপরের জেনারেশন থেকে, ম্যাক্সিমামটা এসছে বোধের বেশি অভাবটা। বোধের অভাব বা থাকবে, আবার ইয়েও থাকবে, বাট বোধের অভাবটা, মনের যে বোধের অভাব, এগুলো এসে গেছে বেশি করে আমাদের যে আগের যে প্রজন্ম, সেইখান থেকে একটু বেশি এসছে। তারা কোথাও একটা দেখানোর চেষ্টাটা খুব বেশি করেছে, কারণ সেই সময়টা ম্যাক্সিমাম তখনও আর কি গ্রাম থেকে অনেকে আসে, বিয়ে হয়ে শহরে আসে গ্রাম থেকে, এবং তারা দেখাতে চায় যে না, আমরা গ্রামের, মানে সেই হীনমন্যতায় ভোগে। যে এগুলো আমার স্টাডি করা, আমি এমনি বলছি না, এগুলো আমার রীতিমতো স্টাডি করা বলে আমি বলছি। সব সময় সবার জন্য যে ডিগ্রি পেতে হবে, এই যে এখানেই বোধের ব্যাপারটা এখানেই লাগাতে হবে,
যে সবসময় যে ডিগ্রি করলেই পেলাম, ডিগ্রি করিনি বলে কিছুই জানি না সেটা নয়, প্রচণ্ডভাবে স্টাডি করেই আমি বলছি জিনিসগুলোকে, যে তখন ওই যে গ্রাম থেকে আসতো না, ওটাই ওদের ছিল একটা বিশাল হীনমন্যতা, এই রে শহরে এসছি। এবং তারা তখন জানতো শহরে এলে কম খেতে হয়, শহরে এলে অমুকটা করতে হয়, বাবার এই টেবিলে ঠিক মতো বসতে হবে, বা অমুকটা করতে হবে, এই যে এইগুলো ওরা নিজেকে নকল করতে শুরু করে দিল। আর তারই এফেক্ট পড়লো আমাদের সময় থেকে পরবর্তী পরবর্তী পরবর্তী, এখন তো একদম জলে চলে গেছে। এই জায়গাগুলো কমন সেন্সের খুব অভাব হয়ে গেল। দেখা যাচ্ছে যে ওই যে ওই কমন সেন্স ছিল না বলেই, আর নিজের মধ্যে সরলতা বা সহজতা ছিল না বলে, সহজতাটা কোথাও ভাঙলো বলেই কমন সেন্সটাও থাকলো না। আর সেই জন্য কি হলো না, একটা দারুণ রকম ব্রেকডাউন হতে শুরু করে দিল, সেটা কেউ লক্ষ্যই করলো না। এগুলো স্টাডি না করলে বোঝা যায় না, এগুলো স্টাডি করলে তবেই বোঝা যায় যে এত বড় একটা ঘটনা ঘটলো। আজকে লোকে বলছে আগের কত ভালো ছিল, আগের কত ভালো ছিল। হ্যাঁ, আগের তো অনেক ভালো ছিল, এখনও অনেক ভালো কিছু আছে, এমন না যে এখন কিছুই ভালো না, এখনও অনেক ভালো কিছু আছে। এবং এখনও যা ভালো আছে তার সঙ্গে যদি তুমি আগের ভালোটাকে এনে জুড়ে দিতে পারো, তাহলে জিনিসটা আরও ভালো হয়ে যায়। কিন্তু ওই যে বোধ এখনও তো অনেকেই চেপে রাখতে চাইছে যে আমি গ্রাম থেকে এসেছিলাম, আমার গ্রামে বিয়ে হয়েছিল, বা আমার অমুকে হয়েছিল, বা আমার খুব কি বলবো অবস্থা খারাপ ছিল, এই ধরনের কথা এখনও যেগুলো সিনেমাতে বলা হয় বা ইয়েতে বলা হয় বা রিয়ালিটি শোতে টিআরপির জন্য বলা হয়, সেগুলো কিন্তু বাস্তবে বলা হয় না। বাস্তবে বলার তো দরকার নেই, এগুলো এগুলো হচ্ছে যে যে রকম যে বিলঙ্গিং আর কি, যার যেরকম বিলঙ্গিং, যে যে জায়গা থেকে উঠে এসেছে, তার পরিবারকে সে সেরকমভাবেই বোঝাবে বা হবে। হীনমন্যতা হলে তার পরিবারও হীনমন্যতায় ভুগবে, বা অমুক হলে তমুককে, যে খুব অদম্য সাহসের ইয়েতে বিলং করে এসছে, যেমন আমি তো এসেছি অদম্য সাহস, যেমনি আমার মায়ের সাহস তেমনি আমার বাবার সাহস, যেমনি তারা সুন্দর সবেতে, তার যেমনি মানুষের ভালোবাসা পেয়েছে, একটা বিশাল মানুষের জন্য করেছে, দিয়েছে থুয়েছে দান ধ্যান। তো আমি ওইখান থেকে বিলং করি, তো আমার মধ্যে ওইগুলো এসছে। এবার তার মানে কি, সবার মধ্যে আমাদের যত মাসি মেসো জ্যাঠা কাকিমলে ভাই বোন আছে, সবার মধ্যে এটা এসছে না, সবার মধ্যেও আসেনি। আবার দেখেছি, সেটাও দেখেছি না, সবার তাদের মধ্যেও আবার হীনমন্যতা ঢুকে গেছে অনেকের মধ্যে, তাদের মধ্যে ইগো কাজ করে চলে, যার জন্য তারা তাদের অনেক ট্যালেন্ট থাকা সত্ত্বেও তারা কোথাও একটা প্ল্যাটফর্ম পায়নি নিজেকে দাঁড় করানো, নিজেকে খোঁজার প্ল্যাটফর্ম পায়নি, কারণ এত অহং কাজ করছে তাদের, করেছে না করছে, তারা এখনও দিব্যি আছে। তো সবার কথাই বলছি, তো সেই রকম রয়েছে, সেটাও দেখছি। তো বোধ, এই বোধটা জীবনে, আজকে ভিডিও বড় হতে পারে, সে হোক, তেমনিও কেউ দেখেন না, তেমনিও কেউ দেখবে না, আমি আমার মতন করে ভাই বলবো। তো বোধটা আমি দেখেছি যে বোধটা ভীষণ দরকার। বোধটা যদি সঠিক সময় তোমার জীবনে চলার পথে সঠিক সময় যদি বোধ কাজ না করাই আমি, তাহলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। আবার তখনকার জন্য হয়তো মনে হচ্ছে না এটা খুব বড় হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে, এই যেমন ধরুন এই রাহুলের মৃত্যুটাই বলবো ফর এক্সাম্পল, যেটা কমন সেন্স, আমি জানি না ছেলেটা তো এত বুদ্ধিমান ছিল, ছেলেটা বাংলা, দেখুন আবার আবার এখানে দুটো জিনিস চলে আসছে, ভুলে না যাই আমি আবার। একটা হচ্ছে ছেলেটার কি কমন সেন্স ছিল না যে ভাই এখানে তালসারিতে, মানে হয় না একটা এক একটা জায়গার এক একটা ইয়েই থাকে, যে সমুদ্র বা নদী বলো, সমুদ্র, নেচার, কোনো রকম নেচারের সঙ্গে তুমি নিজের করতে পারো না, কারণ নেচারের মতন, কোথায় বালি আছে, কোথায় জল আছে, কোথায় কি আছে, কোথায় গাড্ডা আছে জানি না, যখন তখন সাবধানে থাকি, আমি যাবো কেন, এই কমন সেন্স কাজ করেনি। এক, দ্বিতীয়ত আবার হচ্ছে এই যে রাহুলের কথা বলছি, বা ধরুন এই মোদিজির কথা কখনো বললাম, তো অনেকে অনেক জায়গায় আমি দেখেছি, এইখানে না, আমার তো ইউটিউব কেউ দেখে না, ফেসবুকে যখন কোনো কমেন্টে হয়তো মোদিজির হয়ে কোনো কথা বললাম, বা মোদিজির হয়ে এমনিও কোনো কথা বললাম, তখন আমি দেখি কমেন্ট এমন আসে, তাতে বুঝতে পারি যে কি বলে,
যে আমাকে ধরেই নিল বিজেপি, এইটা হচ্ছে কমন সেন্সের অভাব। আমি যখন আরেকজন একবার একবার আমি কি একটা লিখেছিলাম কমেন্ট এরকম যে তখন একজন আমাকে, আমি কি লিখেছিলাম আমি ভুলে গেছি, কিন্তু একজন তার ইয়েতে আমাকে উত্তরটা দিচ্ছে যে আপনি আপনি কার পাঁচ, আপনি আবার কার পা চাটা। তখন আমি লিখলাম মহাদেবের, ব্যাস চুপ হয়ে গেল। দিয়ে পূর্ণমিদং পূর্ণমিদং পূর্ণস্য পূর্ণমাদায়, এইটা শ্লোকটা লিখে দিলাম নিচে। তারপরে আরেকজন অনেক সময় এটা করি আমি, যেই দেখি আমাকে টার্গেট করছে যে কোনো একটা দাগিয়ে দেওয়ার জন্য, যে আমি হয়তো সেখানে কখনো বুদ্ধদেব ভট্টাচার্য হয়তো কোথাও একটা কিছু ইয়েতে আমি কমেন্ট করছি যে খুব ভালো মানুষ ছিলেন, কেউ একটা অ্যান্টি পার্টি আমাকে হয়তো ওখানে দাগাচ্ছে বা আমাকে টার্গেট করছে, বা আমাকে তৃণমূলের তো আমি পরে কিছুই বলতে পারি না, কারণ নেই কিছু, আমি যা দেখছি নেই কিছু। তো ফরে আর কী বলবো, কারণ মেন যে মানুষটা দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি, সেই তাকে দেখলেই যেমন ইনটিউশন তো শুধু আমার এই লোকগুলোর বেলা কাজ করে, সবার বেলা কাজ করে, ওনার বেলা কাজ করে না, ওনাকে দেখলেই বোঝা যায়। প্লাস আমি আমি যখন রিপোর্টার ছিলাম ওনার সম্বন্ধে অনেক কিছু জেনেছি, তো অবশ্যই ওনার মধ্যে কিছু নেই। উনি শুধুই ঝগড়াঝাটি, এই সেই কলহ বিবাদ এর মধ্যেই আছেন। আর ওই ওনার একটাই, ওই যে আগেও বলেছিলাম, ওনার একটাই যে উনি মানুষকে ওনার মতন করে ফেলতে পেরেছেন বেশ কিছু মানুষকে, কারণ বেশ কিছু মানুষ সেই রকমই ছিল যারা ফুঁড়ে বেরিয়ে এসছে, মাটি গরম হলে ফুঁড়ে বেরিয়ে আসে লাভা, সেই রকম ওই অশিক্ষিত অভদ্ররা খুব মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে। এছাড়া আমার কিছু বলার নেই, আর কেউ দেখো না কিছু বলার নেই, যাই হোক। তো বললে আমার কথা আছে। তো সেই যে বোধের অভাব, যে আমি যখন বলছি রাহুলের, এই যে আমি রাহুলের নিয়ে করলাম, ভিডিও করলাম, এবং সেখানে আমি বললাম যে হ্যাঁ অবশ্যই এটা মনে হচ্ছে না, এটা তো বোঝাই যাচ্ছে মারাত্মক গাফিলতি। এবার যদি তুমি বলো কেউ খুন করেছে ওকে একা তখনই একদম ডুবিয়ে মেরেছে, তা নয়, একটা পুরো ক্রিউ কাজ করেছে, একটা পুরো দল, একটা পুরো গোষ্ঠী কাজ করেছে। হয়তো কী গোষ্ঠীটা না, নেগলিজেন্সি। এটা তো পুরো ইন্ডাস্ট্রিতে যে এত হচ্ছে, যে এখানে যে সেফটি বলে কিছু নেই। শুধু ইন্ডাস্ট্রি, আজকে যে বিল্ডিং তৈরি হয় এখানে সেফটি আছে, যেগুলো 4 তলা 5 তলা 7 তলা পর্যন্ত বিল্ডিং হচ্ছে সেখানে সেফটি আমি তো দেখিনি ভাই। আমি দেখিনি কারুকে একটা হেলমেট পরতে, বা কারুকে গায়ে জ্যাকেট পরে ওই দেওয়ালে ঝুলছে দড়ি দিয়েছে লোকগুলো, এইটুকুটুকু দেখাচ্ছে তাদেরকে 7 তলা 8 তলা 10 তলায়, কোনো হেলমেট নেই, কোনো ড্রেস নেই, নিচে পড়ে গেলে একদম, বাই চান্স যদি দড়িটা ছিঁড়ে গেলো, বাই চান্স যদি সেই সময় ঝড় উঠলো, বাই চান্স যদি কিছু হলো, একটা বিশাল কি বলে দুর্ঘটনা ঘটে যাবে, তখন লোকে হায় 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 করবে, ওদের বউগুলো কাঁদবে, ওদের অমুকগুলো করবে, কি না দুটো পয়সার জন্য করতে হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে কমন সেন্স, এই সবাই মিলে যদি বলে ভাই এইটা এই টুপি, এই রকম জায়গায় কাজ করতে গেলে টুপি বা জ্যাকেট দিতেই হবে, যাতে মাথাটা অন্তত বেঁচে যায়, কারণ মাথাটাই তো মেন, ওতে ধাক্কা লাগে। আবার যখন এই যে বললাম না রাহুলের নিয়ে যখন কথা বলছি, তখন অনেকে ভেবেই নিচ্ছে আমি বোধহয় বিশাল ফ্যান। আমি কারুর ফ্যান নই, রাহুলের কোনো সিনেমা আমি দেখিনি, কোনো সিরিয়াল আমি দেখিনি। আমার এখানে হচ্ছে মৃত্যুটা অন্যায়ভাবে হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি রাহুল ছেলেটির নিয়ে ভিডিও করেছি বা কথা বলেছি। এনে রাহুলকে ভালোবাসা বা কী করা, হ্যাঁ এইটা ওর কিছু কিছু, আমি যেহেতু খুবই এর মধ্যে থাকি, আমি জানি যে ছেলেটা লেফটিস্ট, এবং ছেলেটা কিন্তু বুদ্ধিমান, ভদ্র, শিক্ষিত এবং বুদ্ধিমান, যেটা বাংলায় আজকাল খুব কম দেখা যায়। বাংলায় আতলামও বেশি দেখা যায়, কমন সেন্সের অভাব দেখা যায়, ভীষণভাবে কমন সেন্সের অভাব দেখা যায়, কিন্তু বুদ্ধিমান দেখা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে ওই রাহুল ছেলেটি একটু বুদ্ধিমান। যদি আপনি বলবেন যে বুদ্ধিমান তো পড়লো কী করে, না সেখানে অনেক ব্যাপার আছে, সেটা আমি জানি না, সেটা আমারও প্রশ্ন, ভাই পড়লো কী করে, ওই মেয়েটা বেঁচে গেল, একই সঙ্গে ছিল, হাত ধরেছিল, মেয়েটা বেঁচে গেল, ও বাঁচল না কেন? তো কমন সেন্সটা আমরা কি করি, অ্যাপ্লাই তো করা তো দূরের কথা, কোথায় ভুলটা হয়ে যায় না, আমি ভাবছি যে না না আমার তো বিশাল বুদ্ধি, আমি বিশাল জ্ঞানী, আমি সব জানি, আমি সব বুঝি, আমার আর কারোর কথা শুনবার দরকার নেই, আমার ওটা করার দরকার নেই, কে বললো এই কাজ করলেই কমন সেন্স হবে, কে বলেছে ওই
এই যদি আমি এখন কাউকে বলতে যাই যাদের কমন সেন্স নেই, তাদের ধরে ধরে বলতে যাই, বলে আপনি এটা কি করে, এটা তোমার ধারণা, এটা তোর ধারণা, এটা তো আপনার ধারণা, আপনি নিজের মতন করে বলছেন, বা অমুক তসুক, তা নয়। কিন্তু কাকে ধরবো? যাই হোক, আমার কেউ নেই যে তাকে এরকম করে ধরে বসে বলা যায়, বা আমি বলতেও চাই না তাকে ওই রকমভাবে। যদি কেউ না ভালোবেসে আসে যে ভাই আমার এই প্রবলেম বা কিছু, কারণ একটা সেখানে একটা বলা যায়, এমনি তো বলা যায় না কাউকে, কারণ কেউ নিতেই পারবে না। না, আমার যদি আমার যাতে কমন সেন্সের অভাব, সেইখানে আমি খুব সতর্ক থাকি, বা এই জায়গাটা আমি জানি না, এই জায়গাটা আমার কোনো সেন্সই নেই, তো কমন সেন্স কী করব? কমন সেন্স হচ্ছে একটা, হয়তো না জানলেও সেখানে কমন সেন্স দিয়ে কিছু কিছু করা যায়, কিন্তু কিছু জায়গা আছে যেখানে কমন সেন্স দিয়েও, সেন্স না থাকলে সেখানে কমন সেন্স দিয়েও কিছু, কমন সেন্সই ঢুকবে না যে ভাই এটা কি করব। যেমন ব্যাংকের যদি কোনো প্রবলেম হয়, বা যদি ফোনের কোনো সেরকম কোনো প্রবলেম হয়, বা যদি কোনো সার্টিফিকেটের নিতে গেলে সেখানে কোনো প্রবলেম হয়, সেইখানে আমার কমন সেন্স কতটা কাজ করবে কি করবে সেটা আমার সন্দেহ আছে। সেই সন্দেহটা আমি অন্তত নিজের ওপর রাখবো, এইটাই হচ্ছে কমন সেন্স। যে আমি জানি না ভাই ওই ওই দিকগুলো, যে ব্যাংকে যদি কোথাও কোনো গণ্ডগোল হয়, বা এই আধার কার্ডের যদি কোনো একটা কিছু ডেট পেরিয়ে গেছে, হয়তো দেখিনি, তারপরে প্রবলেম হয়েছে, তারপরে কিছু হয়েছে, এবার কি করা যাবে, তো সেই জায়গাগুলোকে আমাকে নিজের ওপর একটা সন্দেহ রাখতে হবে। ভাই আমি জানি না, তো আমাকে একটু সতর্ক থাকতে হবে যে কার কাছে যাওয়া যেতে পারে, কে কাজটা করে দিতে পারে, বা ইত্যাদি ধরনের একটা নিজের ওপর একটা ইয়ে রাখবো, একটা সতর্ক থাকবো নিজে। কিন্তু যদি আমি এই সতর্কতাটা না রাখি নিজের ওপর, যদি আমি মনে করে নিই আমাকে কে শেখাবে, আমি সব জানতা, অনেকের ম্যাক্সিমাম এখন এই অবস্থা, ম্যাক্সিমাম। এই যে আজকে আরেকটা নিয়ে কথা বলছি, একজন দুজন অভিনেত্রী, বিদীপ্তা এবং সুদীপ্তা, দুজন অভিনেত্রী, তাদের মা মারা গেছে। অবশ্যই তাদের কাছে খুবই একটা সাংঘাতিক ব্যাপার, মা মারা গেছে, মা চলে গেছে, ঠিক আছে। এইখানে একজন কমেন্টে লিখছেন যে কি কি ওনার নাম দিয়ে, কি চক্রবর্তী যেন ওনার নাম দিয়ে লিখছেন, অমর রাহে। অমর রাহে, মারাত্মক কমন সেন্সের অভাব। অমর রাহে মানে কি? অমর রাহে কথাটা কোথায় বলা হয়? যখন কেউ শহীদ হয়ে যায়, যখন কেউ দেশের জন্য কাজ করে মারা যায়, বা বলিদান দেয়, বা কিছু হয়, তখন সত্যি কথা বলতে শহীদ যখন হয়ে যায় তাকে সম্মান জানানোর জন্য সেইটা বলা হয়, তার কর্মকে মাথায় রেখে সেইটা বলা হয় যে অমর রাহে। অমর রাহে মানে তার যে ধ্যান ধারণা চেতনা, তার যে কাজ কর্ম, তার যে শিক্ষা, তার যে উপদেশ, সেইটা যেন সারা জীবনের জন্য থেকে যায়, সেই জন্য বলা হয় অমর রাহে। জানেই না একজন এমনি, ওরা অভিনেত্রী, ওদের মা, জানলাম ওখানেই জানলাম যে উনি ইয়ে ছিলেন, কি বলে, নৃত্যশিল্পী ছিলেন। আমরাই চিনি না, আমরা বাংলায় থাকি, আমরাই চিনি না কে নৃত্যশিল্পী ছিলেন, সে মারা গেছে বলে অমর রায়। এই যে কমন সেন্সের কত বড় অভাব। বা রাহুলের ক্ষেত্রেও যদি অমর রাহে বলে, ও কোনো মানে ও একটা মতাদর্শ ছিল, লেফটিস্ট মতাদর্শের ছিল, মতাদর্শে থাকা, আর একটা লেফটিস্ট পুরো একদম অ্যাক্টিভ ইয়ে করা, একদম ঝান্ডা হাতে মিছিল করা, বা অ্যাক্টিভ কর্মী থাকা, সেইটা অনেক তফাৎ। যে একদম দেশের জন্য সমাজের জন্য আমি এই করেছি, আমি সেই করেছি, আমি হ্যান করেছি, সেইখানে দাঁড়িয়ে বলা যায়। সেটা যদি তার এলাকাটুকুও সে করে থাকে, তার যেখানে সে বিজয়গড়ে থাকে, যাদবপুর এলাকায় রাহুল এই এত বছর ধরে রয়েছেন, উনি সমাজের জন্য এই করেছেন ওই করেছেন, এবং তিনি ওই করতে গিয়ে মারা গেছেন, তখন তাকে বলে অমর রাহে। রাহুলকেও অমর রাহে বলা যায় না, কারণ সে একটা দলের একটা মতাদর্শে থাকে, সে একটা মত নিয়ে থাকে, সে লেফটিস্ট মতাদর্শে, সে অ্যাক্টিভ কর্মীও নয়। অ্যাক্টিভ কর্মী হলেও যে তাকে অমর রায় বলবে তা নয়, একদম যা মানে যেটা হচ্ছে যে দেশের জন্য করতে গিয়ে, দেশ অর্থে এখানে যে তুমি কোনো দলের হয়ে যদি সমাজের জন্য করছো, অর্থাৎ রাজ্যে যে তুমি লেফটিস্ট হচ্ছ, বা রাইট হচ্ছ, বা লেফট হচ্ছ, কী হচ্ছ,
যাই হচ্ছে, তুমি যখন একটা বড় হিউজ একটা অংশের জন্য তুমি কাজ করবে, সেইখানে তাকে বলা যায়। আর তোমার একটা অবশ্যই ধ্যান ধারণা আছে, তোমার মতটা তুমি ছড়াতে পেরেছো এবং সেই মতটাকে অনেক লোকে সাপোর্ট করেছে, সেই জায়গাটায়ও যদি বলা যায়, আমরা যেমন আমার বাবা যখন মারা গেছিল তখন অনেকে এই কথাটা বলেছিল, কারণ আমার বাবা দুর্গাপুরে একজন নামকরা লেফটিস্ট তখনকার দিনে। তিনি একটা অদ্ভুত শুধু মতাদর্শে চলতেন না, ওই মত, ওই অ্যানালিটিক ছিলেন, উনি অ্যানালিসিস করতেন সমস্ত ব্যাপারগুলো। তো এবং তো বহু মানুষের চাকরি দেওয়া থেকে শুরু করে এই সেই হেন তেন, ঘুষ না নিয়ে, টাকা না নিয়ে, যার জন্যই নামটা ছিল। তো সেইখানে আমরা দেখেছি যে হ্যাঁ, যে বলেছেন আমরা কেন, তার একটা ধারণা, মত, সেই মতটাকে তিনি অন্য অনেকের মধ্যে, এবং অনেকে এমনও আছে যে বাবার জন্য জান দিতে পারে পর্যন্ত, প্রাণ দিতে পারে পর্যন্ত, এইরকম যখন ব্লাড লাগবে আর কে আমি দেবো আমি দেবো আমি দেবো, এইরকম আমরা দেখেছি। তো সেইখানে দাঁড়িয়ে তার মৃত্যুতে কেউ বলতেই পারে, তাদের দল বলতেই পারে অমর রাহে, সেটা বলতেই পারে। কিন্তু রাহুল বা ওই ভদ্রমহিলা অভিনেত্রীরা সমাজের জন্য এরকমভাবে কিছু, তারা সমাজকে আনন্দ দিচ্ছে এবং তার ইচ্ছে, অবশ্যই তার ইচ্ছেতেই দিচ্ছে, কিন্তু সেটা একটা ক্রিয়েটিভ দিক, সেই ক্রিয়েটিভ দিকটার জন্য কখনো অমর রাহে বলা যায় না, কখনো শহীদ হয় না। শহীদ সেখানে হয়, আমার বাবা শহীদ হয়নি, কিন্তু তার মতাদর্শ ছিল, তার মতাদর্শ অনেকের জীবনকে ডেভেলপ করে তুলেছিল, অনেকের জীবনে দাগ কেটেছিল, যার জন্য তারা বলেছিল আমার রাহে, কারণ কি তার মতাদর্শটার জন্য, তার মতের জন্য, তার চিন্তা ভাবনার জন্য, তার বুদ্ধির জন্য, তার কাজের জন্য, সেই জন্য বলা হয়েছিল। আমার হয়তো বয়স হয়ে যাই হোক, ক্যান্সারে ইয়েতে মারা গেছেন, কিন্তু এখানে একটা হচ্ছে সেই সম্মান দিতে যে লোকটির কর্ম কীরকম ছিল, অ্যাক্টিভলি তিনি কোনো মতাদর্শকে নিয়ে চলতেন, সেই মতাদর্শ কতজনের মধ্যে তিনি সমাজে একটা রিয়াকশন দিতে পেরেছেন, সমাজ কীরকম রিয়াকশন দিয়েছে তার মতাদর্শকে, সেই হিসাবে তাকে সম্মান দিতে একটা বলা যায়। আরেকটা বলা যায় যে দেশ একদম অ্যাক্টিভলি দেশের জন্য যারা, বিশেষ করে সৈন্যরা রয়েছেন, তাদের জন্য বলা যায় যে আমরা, কারণ তারা একদম দেশে যুদ্ধ করতে গিয়ে যারা সৈন্যরা মারা যাচ্ছে বলা হয়। এখানে কোন অভিনেত্রী মারা গেছে, তাই অভিনেত্রীর মা মারা গেছে, বা একজন অভিনেতা সে সেই দলকে সমর্থন করত, একটা দলকে সে সমর্থন করতো, যে অমর রায় হয়ে যাবে, সে শহীদ হয়ে গেল, বা তাকে ইয়ে করতে হবে। অবশ্যই তোমাদের মনে হয়েছে ওই দলে ছিল, ওই দলের হয়ে কথা বলতো, তো ওকে আমাদের দলের ব্যারিকেডের মধ্যে, যাই হোক আমাদের একটা ইয়ের মধ্যে নিয়ে যাবো, সেটা ঠিক আছে, সেখানে কোনো অসুবিধা নেই, সেটা ঠিক আছে। কিন্তু অমর রাহে বলাটা কিন্তু, কারণ অমর রায় তো বলেই না, অমর রায় তাকেই বলে যে সেই সম্মানটা পাওয়ার যোগ্য। রাহুল ছেলেটি তো সিনেমা করতো, অভিনয় করতো, লেখালেখি করতো, এবং সেটাও একটা কি বলে ওটাকে, আরে বাবা ভুলে যাই, ওই লেখা, এমন নয় যে সে পার্টি পলিটিক্সের জন্য লিখতো। যেমন ওই যে আমাদের সিপিএমের একটা কি যেন আছে না, একটা পেপারই আছে, ওটা লেফটিস্টরাই ওটাতে লেখে, কি যেন গণযুদ্ধ না কি যেন একটা আছে, বইটা ভুলে যাচ্ছি, যাই হোক, তো ওইটা আছে। ও এমন নয় যে ওটাতে লিখতো, ও নিজের মতন করে আনন্দবাজারে গল্প ছাপতো, ও একদম সামাজিক গল্প লিখতো। সেখানে ওকে বলছে অমর রায়, আজকে বিদীপ্তার মা মারা গেছে, তো ওকে বলছে অমর রায়। ভাই কমন সেন্স নেই ভাই, একটা এইটার জন্যই বললাম যে বোধহীন হয়ে গেছে মানুষ, কোথায় কি বলতে হবে। কেউ একজন যদি বললো বাহ ধুরন্ধর সিনেমাটা খুব ভালো, যাই আপনি বিজেপি করেন, কোথায় ধুরন্ধর সিনেমা, কোথায় বিজেপি, কোথায় মোদি জিও পলিটিক্সে ভালো একটা জায়গা তৈরি করেছেন বলে আজকে ইরান যুদ্ধ থামিয়ে ওই হরমুজ খুলে দিয়েছে বলে তেল আসছে, অমুক আসছে, সেই আসছে, সেইটা যদি তুমি বলতে যাও, তুমি বিজেপি করো, কমন সেন্স নেই, ওটা বিজেপি। মোদি একজন প্রধানমন্ত্রী, মোদিজি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশের
প্রধানমন্ত্রী, আমি তার নাগরিক, আমি কথা বলতেই পারি, তার ভালোটা বলতে পারি। আবার যেটা তিনি করছেন না, যেমন এই যে এই সবগুলো হচ্ছে, বাংলায় এত অত্যাচার, এত সমস্যা, এত গাফিলতি, এত লোকের মৃত্যু হচ্ছে, তাও মোদিজি তাকাচ্ছেন না, সেটা নিয়েও বলছি আমি, সেটা নিয়ে যখন বলবো তখন আবার বিজেপিরা কিছু বলবে না, তখন আবার বিজেপিরা বলবে হ্যাঁ আপনি তো পাচাটা, আপনি অমুক চাটা। আমি কারুর কিচ্ছু নয়, আমি মহাদেবের পাচাটা, আমি মহাদেবের জন্য জীবন দিয়ে দিতে পারি এইরকম। কিন্তু অন্য কোনো দল, কোনো বায়াসনেস, কোনো কিছু, কোনো যেটা ভালো হবে, যেটা আমার মতে মনে হচ্ছে যে হ্যাঁ অল ওভার এটা সবার ভালো হচ্ছে, তাহলে ভালো। আবার যেটা আমার মনে হচ্ছে না, এটা অন্যরা ভালো বললেও আমার ভালো লাগছে না, তার পয়েন্ট অফ ভিউটা কী, তার আমার কোন দৃষ্টিভঙ্গি থেকে আমি ওটা দেখছি, কেন আমার ভালো লাগছে না, সেইগুলোই পরিষ্কার করে আমি বলি। যেমন আমি আপনাদের বলেওছি আজকে অনেক বড় হচ্ছে হোগা, তো আজকে অনেক বড় হচ্ছে, তো একজন যেমন ধরুন একটা সাধারণ ব্যাপার, একটা মহিলা 42 এরকম এজ হবে, 43, 44, 42 থেকে 4-এর মধ্যেই, 5-এর মধ্যেই তার এজ হবে। তো একটা 45 ইয়ার্স ওল্ড মহিলা বা একটা 42 ইয়ার্স ওল্ড মহিলা, সে শান্তিনিকেতনে গেছে, সে একজন আর্টিস্ট, সব থেকে বড় কথা সে একজন আর্টিস্ট। সেই আর্টিস্ট মহিলা তিনি গেছেন এবার শান্তিনিকেতনে, এবার তিনি একটি ড্রেস পরেছেন, ড্রেসটা ভালোই, উপরে বেশ ভালো একটা কি জামা পরেছে, সেই জামার পরে তার জুতোটা, তিনি ফটো তুলেছেন এমনভাবে জুতোটা শো করছে, জামাটা নয়, মুখটা নয়, জুতোটা শো করছে। তাই জন্য তুমি কেমন আর্টিস্ট ভাই, ওখানে একে তো গেছো শান্তিনিকেতন, পড়েছো এরকম জুতো গাম্বুট মার্কার, সেইটা শো করাচ্ছ, তুমি কোথায় আর্টিস্ট? বলেছি তার স্বাভাবিক তার রাগ হবে। এখানে ওই যে বললাম, কালকেই বলছিলাম 56 ইঞ্চ তো নয়, যে ভুল করে, সেটা রিক্সাওয়ালাও যদি কোনো ভুল করে থাকে, আর যদি কোনো অমিতাভ বচ্চনও ভুল করে থাকে, বা মোদিজি ভুল করে থাকে, বা মমতাজি ভুল করে থাকে, কেউই ভুল করুক, আমি ভুল করে থাকি, আর যদি এখানে এসে বলতে না পারি ভাই আমার ভুল হয়ে গেছে, যদি ভুলটা সত্যি হয় অবশ্যই ভুলটাকে সত্যি হতে হবে, ভুলটা ভুলই হতে হবে। যেমন এই মমতা ব্যানার্জির যে পেয়ারের লোক যে লীনা গঙ্গোপাধ্যায়, যিনি এই চিত্রনাট্য, দুটো বাজে নোংরা চিত্রনাট্য লিখে যিনি নির্বাচন কমিশনের, মহিলা নির্বাচন কমিশনের হত্যাকর্তা হয়ে গেছেন, কি করে হন? তার যোগ্যতা কি? তার কোনো যোগ্যতা নেই। ওই দুটো বই লিখে, ওই দুটো বই না, ওই দুটো বিচ্ছিরি নোংরা, সমাজকে নোংরাময় ভরিয়ে দিয়েছে, শুধু কুটকচালি এই করে সে নাকি মহিলা কমিশনের চেয়ারপারসন হয়ে গেছে। কার অনুপ্রেরণায়? না একজনই তো আছেন। এইবার তার নামে তাকে এবার কে কি বলবে? তিনি তো মমতা ব্যানার্জির দলের লোক, তাকে এবার কে কি বলবে? তাই সব চুপ, আর সব ফেসবুকে শুধু তদন্ত চাই। এগুলোকে ফেক বলে দেব, কারণ এগুলো অন্যায়। তোমার যদি তদন্ত করতেই হয় লীনা গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে, তুমি একদম এফআইআর করে দাও। আমরা এফআইআর করলে হবে না, ওখানে প্রিয়াঙ্কাকে, যে ওই রাহুলের বউটা, ওকে ইয়ে করতে হবে। বউটা বললাম তার কারণ আছে, আমি নাহলে এরকম বউ বলি না। যাই হোক, বউটাকে করতে হবে ইয়ে, বা ওদের গোষ্ঠী, একটা গোষ্ঠীর চিঠি নিয়ে সবাইকে দেয়, আমাদের হচ্ছে, জয়জিৎ বলছে আমাদের কাজ হচ্ছে, ঘন্টা কাজ হচ্ছে। প্রথম এফআইআর কই, আগে আনবে এফআইআর, যে অবশ্যই ওই প্রযোজকের যে গোষ্ঠী, তাদেরই কী লেখা ছিল, কী হওয়ার ছিল, কী করার ছিল। এই যে মানুষের হচ্ছে কমন সেন্সের অভাবের জন্য মানুষ ভাবনা চিন্তাই করে না। মানুষ যেহেতু রাহুলের ব্যাপারে বেশ কিছু প্রশ্ন প্রথমেই উঠে গেছে, লাইফ জ্যাকেট কই, লাইফ বোট, কারণ সবাই তো পুরোটা জানতে পারছে না যে লাইফ জ্যাকেট বা লাইফ বোট কিছুই। আবার এখন কালকে একটা গল্প শুনছি, আজকে একটা গল্প শুনছি, লাইফ জ্যাকেটও ছিল, লাইফ বোটও ছিল, লাইফ অমুকও ছিল, সবই ছিল, লোকও ছুটে গেছিলো, তাও রাহুল বাঁচল না। এটা তো আরোই উদ্ভট গল্প। আমি লিখলাম স্ক্রিপ্টেড। তো এরকমভাবে স্ক্রিপ্ট বানাতে হচ্ছে, কেন হচ্ছে? এইবার এই প্রশ্ন, এইবারে কমন সেন্স, কেন ভাই স্ক্রিপ্ট কেন বানাতে হচ্ছে? স্ক্রিপ্ট কেন বানাতে হবে? যা সত্যি তাই যদি হয়, প্রথমেই তো আমি দেখিয়ে দেবো, এই দেখো এই ঘটনা ঘটেছে,
এই দেখো এই ঘটনা ঘটেছে, ক্যামেরায় উঠে গেছে, তো ক্যামেরা তো শুটিং চলছিল, কেন আমি প্যাক আপ বলবো, কেন আমি এই বলবো? আমি ওই জন্য প্রথমেই বলেছিলাম যে প্যাক আপ বলে কিছু শুনছি না, অথচ শুনছি যে এটা শুটিং করতে গিয়ে কী করে হবে ভাই? সবাই শুটিং করতে যায়, কেউ এরকম নামতেও বলে না, কেউ নেই নামতেই বলে না ওরকম। যদি জলে থাকে পারমিশন তো এক তো চাই, দ্বিতীয়ত সেফটি গার্ড চাই, সেফটি গার্ড ছাড়া কেউ নামবেই না। সবাইকে এত মূর্খ যে আচ্ছা মরে গেলে মরে যাক, আমার পুরো গোষ্ঠীর ওপর আমার বদনাম আসবে, ডিরেক্টর, প্রডিউসার, সহ ডিরেক্টর, যতজন কাজ করছে তাদের ওপরে আসবে, গল্প তারপরে বিচার হবে কি লেখা ছিল কি জানে না। কিন্তু হয় ইচ্ছা করেই এটা করা হয়েছিল, আর আদারওয়াইজ বেশি পাকামি মারতে গিয়ে হয়ে গেছে। এই করে নাও তোমরা, এটা চিত্রনাট্যে লিখবো না যাতে প্রমাণ না থেকে যায়, আর তোমরা এদিকে করে নাও, হয়ে গেল, মরে গেল, আর একটা ছেলে নিয়ে চলে আসবো 2 দিন পরে। এরকমই তো হয়, কেউ মরে যায়, কেউ চলে যায়, কাউকে টাকা দেয় না, কারোর সঙ্গে ঝগড়া হয়, সে চলে যায়, আবার একটা নতুন মুখ নিয়ে চলে এলো, এটা আর ওইটাতেই আবার লোকে তালি দেয়। এত কমন সেন্সের অভাব, ওটাই লোকে দেখতে শুরু করে দেয় যে ক্যারেক্টারটা পাল্টে গেল। ভাই একটা ক্যারেক্টারের সঙ্গে নিজেকে বসিয়ে নিয়েছিলাম, এইসব অত ভাবেই না, যার জন্য কি হয় লোকে ধুরন্ধর আর কোথায় একটা বাংলা সিনেমা যেখানে না ভিএফএক্স ঠিক আছে, না সবটাই ওই সবুজ স্ক্রিনে করে বোধহয়, তারপরে অরিন্দম শীলের সিনেমা, যার কোনো জ্ঞানই নেই লোকটার, শুধু মেয়েদের সঙ্গে শোয়া ছাড়া, সে এখন সিনেমা করে তার নাকি বিশাল কর্পূর সিনেমা, হ্যান তার লোকে বলছে, এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধুরন্ধরের সঙ্গে যাচ্ছে লাগতে, ধুরন্ধরের সঙ্গে। কোথায় ধুরন্ধর আর কোথায় বাংলা সিনেমা যাতেই ওঠেনি। 2টি সিনেমা ভালো হয়েছিল, বল্লভপুরের রূপকথা আর সিরিজ মন্দার, আর একটা দশমাবতার, এইগুলো হচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের ছোঁয়া ছিল। আর আগের সিনেমা তো ভালো হয়েছে, আগের একদম উত্তম কুমারের ওই সব সিনেমা। ওইখানে কি ছিল? ওইখানে এই যে মানুষের কমন সেন্স নেই, কেন ভালো লাগে এখনও, কেন ভালো লাগে? ওই যে সোজা সাবলীল কথা, সোজা, কোনো ন্যাকামি নেই, তুমি এটা খেয়ে নাও, তুমি কেন যাবে, তোমাকে কিন্তু আমি বকবো, এইসব নেই, ন্যাকামো নেই। ছেলেরাও ন্যাকামো, সারাদিন সিরিয়ালে দেখা যাচ্ছে সমস্ত ছেলেরা দাঁড়িয়ে থাকে, সিরিয়ালে দেখা যায়। আগে যতদিন দেখেছি, যতদিন আজকে আমার টিভি নেই, প্রায় 7 বছর হয়ে গেছে, 7 না 8-9 বছর হয়ে গেল আমার টিভি নেই, আমি টিভি কিনবো না কোনো দিন। 9 বছর আগে আমি যা দেখতাম এখনও যদি দেখি একই রয়েছে। সব ছেলেরা, ঘরের ছেলেরা, কেউ কোথাও কাজে যায় না, কেউ না, শুধু কে কুচালি করছে, কে কী করছে, স্ত্রীগুলো এসে স্বামীকে বলে, এগুলো একদম সত্যি ঘটনা, এগুলো ঘটে, এগুলো সংসারে ঘটে, সংসারেও আমি এরকম ঘটনা দেখেছি। স্বামী যখন একা রয়েছে, সে সব বউ গিয়ে কুচালি পাচ্ছে, এর নামে ওই বলছে, ওর নামে বলছে, আর স্বামীটা হাওয়ার মতন কিছুই বুঝছে না কী বলছে, তাহলে এটা করে দাও, তাহলে ওটা করে দাও, ব্যাস একবার পারমিশন পেয়ে গেলো, তারপরে কার মাথা যে ভাঙছে কে জানে। তাই এরকম ঘটনা সত্যি করে ঘটে। ভালোটা যদি আমি দেখাই, যেমন ধুরন্ধর দেখিয়েছে যে টেররিস্টদের মারা হচ্ছে, একটা ভালো কাজ করা হচ্ছে, একটা ভারতকে কিভাবে প্রোটেকশন দেওয়া রয়েছে, কিভাবে ভারতের জনগণ ভালো রয়েছে, অথচ কিভাবে স্পাইরা গিয়ে কত কষ্টে তাদের জীবন, সমস্ত ভালো মন্দ, ইচ্ছা অনিচ্ছা সব ভালো ত্যাগ করে তারা গেছে আমাদেরকে বাঁচানোর জন্য। এটা একটা দেখার মতো বিষয়, এটা একটা সুন্দর স্ট্রং একটা মেসেজ যে সবার তাহলে দেশের প্রতি একটু হলেও ভালোবাসা জাগবে। সেখানে এইসব দেখে কি জাগবে? যা জেগেছে তাতেই আরও ডিভোর্স হচ্ছে, ওই হচ্ছে, তাই হচ্ছে, ঘন্টার মাথা। বিয়ে, এখন বিয়েই তো ফালতু হয়ে গেছে, এখন বিয়েরই কোনো চালচুলা নেই, নামমাত্র ওই হচ্ছে, এরপর কতদিন পর আর বিয়েটাও থাকবে না, এমনিই থাকতে শুরু করে দেবে, সেটাও হবে, সেটাও দেখতে হবে। বিয়েটাই দেখবে না, আর কিছু বছর পর হয়তো বিয়েটাই উঠে গেছে, কারণ ওই একই সব অতিবুদ্ধি হাতে ভরে গেছে, ভরে যাবে আরও। তো যাই হোক, কী হবে জানি না,
কিন্তু বোধ যদি না থাকে, কমন সেন্স যদি না থাকে, তাহলে আপনি তো বিপদে পড়বেনই, আপনার সঙ্গে যে থাকবে সে আরও বেশি বিপদে পড়বে। এগুলো আপনারা, আমি বলছি বলে না, আপনারা দেখে নিন কোথায় কোথায় আপনার কমন সেন্স না থাকলে আপনি, বা হয়তো আপনি নন, আপনার কেউ, তার কমন সেন্স নেই বলে আপনি অনেকবার বিপদে পড়েছেন, এরকমও হয়। সেই জন্য কমন সেন্সটা থাকা, বোধ থাকা, যে আমি মোদিজির কথা বলছি মানে আমি বিজেপি না, আমি রাহুলের অন্যায়ভাবে মৃত্যুটার কথা বলছি মানেই আমি রাহুলের ফ্যান নই, আমি অমুকের কথা বলছি মানেই যে আমি তমুক তার নই, আমি শুধু ওই অন্যায়টার প্রতিবাদ করতে গিয়ে বলছি, বা কোনো একটা কথা উদ্ধৃত করতে গিয়ে হয়তো বলছি, এই রকম ধরনের, আমি তার মানেই যে এই বলতে শুরু করে দিল আপনি তাহলে কার পাচাটা, আপনি তাহলে ওই, আর জানেই না কেউ, সে চেনেই না, জানেই না আমাকে, আমার মুখও এখন তো আবার ফেসবুকে মুখও দিইনি। তো এই যে এইগুলো ঘটছে, এইগুলো সমস্ত হচ্ছে মানুষ, আমরা নিজেকে যদি সর্বজ্ঞ মনে করে নিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে প্রবলেমগুলো আসছে। যদি আপনাদেরও মনে হয় যে হ্যাঁ সত্যি বললাম, কমন সেন্স না থাকলে অনেক ক্ষেত্রে প্রবলেমে পড়তে হয়, তাই কমন সেন্সটা কীভাবে রাখা যায়, কীভাবে কমন সেন্স আসে, সেইগুলো নিয়ে যদি আপনার বলেন কথা বলতে পারি, না বললেও বলবো কথা, কারণ আমি দেখছি তো কেউ দেখছে না, আমাকে ইউটিউব ব্ল্যাকলিস্টে করে দিয়েছে, তাও আমি করছি কারণ আমার বলতে ভালো লাগে। কেউ যদি দুজন শুনলো তো শুনলো, না শুনলো না শুনলো, একজন দুজন শোনে। তো এইটা হচ্ছে কথা, বললাম। সবাই ভালো থাকবেন। কমন সেন্সটা অবশ্যই সব জায়গায়, কমন সেন্স অর্থাৎ নিজে চুপ করে আগে ভাববেন এটা কেন হচ্ছে, ও কি বলতে চাইছে, ও কি সত্যি এটা বলতে চাইছে, সত্যি এটা হয়েছে, সত্যি এটা ঘটনা বা অমুক, নিজের ধারণাকে অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা খুবই একটা মূর্খের মতন কাজ। ঠিক আছে, এটা বললাম, কালকে দেখা যাক আদৌ বলি কি না, কী নিয়ে বলি। আর যদি কোথাও যাওয়ার হয় তাহলে চলে যাব হয়তো, তো সিনেমা দেখার কথা আছে, আবার ধুরন্ধর 2 দেখব, প্লাস বাইরে যাওয়ার কথা আছে একটু, সেখানেও যাব। তার মধ্যে যদি ভিডিও দেখি করতে পারি তাহলে ভিডিও করব, যদি না পারি তাহলে করব না, তাহলে আমি চললাম। তোমরা সবাই ভালো থেকো, শিবশম্ভুকে ডাকো, মহাদেবকে ডাকো, বজরংবলীকে ডাকো, হর হর মহাদেব।